আসসালামু আলাইকুম। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আলমাস। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্ট এর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের চ্যাপ্টার 2 এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চ্যাপ্টার 8 শর্ট টাইম ফাইন্যান্সিং অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়ন এর 4th ক্লাসটি করব। এবং এই ক্লাসে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং নিয়ে আলোচনা করব। তো অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং নিয়ে যদি আমাদের অঙ্ক করতে হয় বা সমাধান করতে হয়, এর কিছু নিয়ম আছে। চলুন আমরা প্রথমে দেখে নিই যে এই অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং করার জন্য কোন কোন নিয়মের টিকাগুলি করতে হবে এবং কি কি টিকাগুলি করতে হবে আর কি মানটা বের করে নিতে হবে। দেখেন কি বলছে, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর ক্ষেত্রে আমাদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে EAR অথবা EIR খুঁজে বের করতে হবে। EAR অথবা EIR এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এর কাজ করতে হবে। এটা কি হবে, সূত্র হচ্ছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। এই যে এই ইফেক্টিভ অ্যানুয়াল রেট অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার জন্য আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর 5টা টিকা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 5টা কাজ করে নিতে হবে। দেখেন আরটা কিভাবে বের করতে হয় সেটা আমাদের জানতে হবে। হোয়ার আর ইকুয়াল টু হচ্ছে এনপিসি বাই এনপিএ, আর এন সমান হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার এর মান। তো এখন আমাদের এই যে এনপিসি, এনপিএ, এআরটিও এই সমস্ত শব্দের যে ফুল মিনিং কি সেটা আমাদের জানতে হবে। তো এর ফুল মিনিং তো আমরা জানবোই, পাশাপাশি অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভারের EIR এর মান বের করার জন্য যে 5টা ক্যালকুলেশন করতে হবে বা টিকা কাজ করতে হবে, ওয়ার্কিং করতে হবে, সেই 5টা আগে আমরা দেখে নিই। কি বলছে, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর টিকা সমূহ কি কি টিকা করতে হবে। দেখেন 1 নাম্বার যে টিকাটা আছে এটা হচ্ছে AAR এর মান বের করতে হবে। AAR অর্থাৎ অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর মান যদি বের করতে হয়, সূত্র আছে ACS ইন্টু ACP বাই 360। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল সমান হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট অ্যানুয়াল ক্রেডিট সেলস ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বাই 360। তো 1 নম্বর টিকা যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে। আর অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল সমান সূত্র হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস ইন্টু অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বাই 360। এখন ক্রেডিট সেলস বাকিতে বিক্রিটা প্রশ্নে মান্থলি আকারে দেওয়া থাকতে পারে, অথবা 6 মান্থ বা 6 মাসের ওই বাকিতে বিক্রি দেওয়া থাকতে পারে, অথবা 1 বছরের দেওয়া থাকতে পারে। যদি আমাদের 1 মাসের দেওয়া থাকে বাকিতে বিক্রি, তাহলে আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলস মানে হচ্ছে 1 বছরের ক্রেডিট সেলসটা খুঁজে বের করতে হবে। তারপর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড প্রশ্নে উল্লেখ করা থাকবে। এই 360 হচ্ছে সূত্রের 1 বছর সমান 360 দিন, এর জন্য 360 লিখতে হবে। তারপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। এই সূত্রটা মানে এই মানটা বের করতে হবে একটা সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে 360 বাই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তারপর তৃতীয় যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, PIR। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট যে সময়টার জন্য আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার খুঁজে বের করতে হবে, ওই সময়টার জন্য ইন্টারেস্ট রেট খুঁজে বের করতে হবে। আর এটা সূত্র কি হবে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট থাকবে উপরে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার দিয়ে কি করতে হবে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটাকে ভাগ করে দিতে হবে। অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট থাকবে উপরে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার থাকবে নিচে। এই 3টা ক্যালকুলেশন করার পাশাপাশি আমাদের আরো 2টা ক্যালকুলেশন করতে হবে। দেখেন কি কি করতে হবে। গুরুত্বপূর্ণ যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিএ। এনপিএ দিয়ে কি বোঝায়, এন হচ্ছে নেট, পি হচ্ছে পিরিয়ডিক, এ হচ্ছে অ্যাডভান্স। আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং করার জন্য কিছু খরচ করতে হয় এবং কিছু আয় থাকে। কারণ ফ্যাক্টরিং করতে গেলে ফ্যাক্টরিং এর মাধ্যমে যদি আমাদের
শর্ট টার্ম ফাইন্যান্সিং মানে স্বল্পমেয়াদী অর্থায়ন করতে হয়, তাহলে আমাদের কিছু খরচও দিতে হয়, আবার কিছু আয়ও পাওয়া যায় বা কিছু বেনিফিট পাওয়া যাবে। তো প্রথমে আমাদের নেট পিরিয়ডিক অ্যাডভান্সটা দেখতে হবে যে কীরকম হয়। এই জন্য এই ক্যালকুলেশনটা করার জন্য সর্বপ্রথমে আমাদের অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল লাগবে। অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল এর থেকে মাইনাস করতে হবে লেস রিজার্ভ। রিজার্ভ থাকবে একটা প্রশ্নে, এই রিজার্ভটা মাইনাস করে দিতে হবে। এটা পার্সেন্টেজ আকারে বলা থাকতে পারে, সরাসরি বলা থাকতে পারে, অথবা অন্য কোনো মাধ্যমে বলা থাকতে পারে। তো গ্রস অ্যাডভান্স মানে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল থেকে রিজার্ভটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে গ্রস অ্যাডভান্স বের হবে। আবারও বলছি, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমরা রিজার্ভ মাইনাস করলে গ্রস অ্যাডভান্স পেয়ে যাব। এখন এটা থেকে আমরা লেস করব, মানে মাইনাস করে দেব ফ্যাক্টরিং কমিশন। এটা প্রশ্নে দেওয়া থাকবে কমিশনটা, এটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে, এটা মাইনাস করতে হবে। মাইনাস করলে বের হবে কি অ্যাডভান্স বের হবে। এটা বেসিস অফ ইন্টারেস্ট, সুদের উপর মানে সুদ ধরার জন্য এই অ্যাডভান্সটা বের হবে। এটা থেকে ইন্টারেস্ট কি করতে হবে মাইনাস করতে হবে। মাইনাস করলে নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের হবে। এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে আপনাদের জন্য যে এক নেট পিরিয়ডিক অ্যাডভান্স যদি বের করতে হয় এই সমস্ত তথ্যের বাইরে আর কোনো কাজ করতে হবে না, এবং এই প্রতিটা তথ্য প্রশ্নের ভিতরে দেওয়া থাকবে স্পষ্টভাবে। তো এই যে 4 নাম্বার ক্যালকুলেশনের পর 5 নাম্বারে আরেকটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আরেকটা টেবিল করে নিতে হবে। আরেকটা টেবিল কি, টেবল ফর ক্যালকুলেশন অফ নেট পিরিয়ডিক কস্ট। পিরিয়ডিক কস্ট এই সময়টার জন্য কি কস্ট হবে, মানে নেট পিরিয়ডিক কস্ট বের করতে হবে। তো নেট পিরিয়ডিক কস্ট যদি বের করতে হয় প্রথমে আমাদের ফ্যাক্টরিং কমিশন মানে যে উপরে যে খরচ বের হয়েছে ফ্যাক্টরিং কমিশন, এটা বের করবো আমরা এর আগের ক্যালকুলেশনে, মানে 4 নম্বর ক্যালকুলেশনে বের হবে ফ্যাক্টরিং কমিশনটা। আবার ইন্টারেস্ট থাকবে, এটাও 4 নম্বর ক্যালকুলেশনে করা হয়ে যাবে। এই দুইটা খরচ আমরা একসাথে যোগ করবো, তাহলে টোটাল পিরিয়ডিক কস্ট বের হবে এটা। এটা এবং এটা যোগ করলে টোটাল পিরিয়ডিক কস্ট বের হবে। এখন টোটাল পিরিয়ডিক কস্ট থেকে যে আয়টা থাকবে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং, মানে ফ্যাক্টরিং থেকে যে আয় হবে এটা বাদ দিয়ে দিতে হবে। তো আয়ের মধ্যে থাকতে পারে ব্যাড ডেপ্ট লস অথবা ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস, এটা একটা খরচ থাকতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা একটা খরচ দেওয়া থাকতে পারে। সর্বোচ্চ এই দুইটা খরচই থাকবে প্রশ্নে, আরও কোনো খরচ থাকতে পারে। প্রশ্নে তো খরচ দেখলে আপনারা বুঝতেই পারবেন। তারপর সবগুলি খরচ একসাথে যোগ করলে টোটাল কস্ট বের হয়েছে এটা। এখন টোটাল পিরিয়ডিক কস্ট থেকে টোটাল পিরিয়ডিক সেভিংসটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে নেট পিরিয়ডিক কস্ট বের হয়ে যাবে। তো এখন আমাদের জেনে নেওয়া যাক যে আমাদের যে সংক্ষিপ্ত রূপগুলি যে ছিল এই সংক্ষিপ্ত রূপের মিনিংটা কি ছিল। দেখেন, এ এ আর সমান হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এ এ আর সমান অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এ সি এস সমান হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস। এ সি পি সমান হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এ আর টি ও সমান হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। পি আই আর সমান হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এই হচ্ছে আমাদের কাজ হবে। তো আমাদের মোট কথা কোনটা হলো যে যদি আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর কাজ করতে হয় আমাদের টিকা কাজ করতে হবে 5টা। প্রথম টিকা করতে হবে এ এ আর, যার সূত্র হচ্ছে এ সি এস ইন্টু এ সি পি বাই 360। এ সি এস সমান হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস, মানে হচ্ছে বার্ষিক বাকিতে বিক্রয় গুণ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, গড় সংগ্রহ পদ্ধতি বা সময়। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার সমান হচ্ছে 360 বাই এসিপি, মানে হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। পিআইআর সমান হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। পিরিয়ডিক ইন্টারেস্ট রেট সমান সূত্র হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেটকে এআরটিও মানে অ্যাভারেজ সরি অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার দিয়ে ভাগ করে নিতে হবে। এই তিনটা ক্যালকুলেশন খুবই সোজা, শুধু 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা একটু কঠিন হবে। তো 4 নাম্বারটা দেখেন কি আছে, টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিএ অর্থাৎ নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এই চার্টের বাইরে কোনো তথ্য থাকবে না অঙ্কের জন্য। তো প্রথমে আমাদের এভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল লিখতে হবে, এর সাথে রিজার্ভ থাকলে মাইনাস করে দিতে হবে, মাইনাস করলে গ্রস অ্যাডভান্স বের হবে। এর থেকে ফ্যাক্টরিং কস্ট থাকবে, এটা মাইনাস করতে হবে, তাহলে অ্যাডভান্স বের হবে। এটা থেকে ইন্টারেস্ট থাকলে বিয়োগ করলে নেট পিরিয়ডিক অ্যাডভান্স থাকবে। যদি এই সমস্ত তথ্যগুলি থাকে এগুলি তো পুরোটাই লিখবেন, যদি কোনো কিছু খরচ না কোনোটা না থাকে প্রশ্নে তাহলে এটা ছাড়া লিখতে হবে। আবার টেবল ফর ক্যালকুলেশন অফ নেট পিরিয়ডিক কস্ট সমান এই ক্যালকুলেশনটা করতে হয়। তো ফ্যাক্টরিং কমিশন এটা এই যে দেখেন এখানে কমিশন বের হবে
4 নম্বর ক্যালকুলেশনে এই কমিশনটা লিখবেন। আবার ইন্টারেস্ট বের হবে 4 নম্বরে, এইটাও ইন্টারেস্টে লিখবেন। তাহলে টোটাল কমিশন টোটাল পিরিয়ডিক কস্টটা বের হবে দুইটা খরচ একসাথে যোগ করলে। এখন সেভিংস দেওয়া থাকবে প্রশ্নে, সেভিংস ফ্রম ফ্যাক্টরিং থেকে যদি কোনো সেভিংস থাকে তাহলে এগুলি বাদ দিতে হবে। ব্যাড ডেট লসেস থাকবে অথবা ব্যাড ডেট এক্সপেন্সেস থাকবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অন্যান্য কোনো এক্সপেন্স থাকবে যেটা সেভিংস হবে বলা থাকবে। এই দুটো সেভিংস একসাথে যোগ করবেন। এখন টোটাল পিরিয়ডিক কস্ট থেকে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং এই টাকাটা যদি মাইনাস করে দেন তাহলে নেট পিরিয়ডিক কস্ট বের হবে। তো চলেন আমরা একটা অঙ্ক সমাধান করি। দেখেন কি আছে, এই হচ্ছে প্রথম প্রশ্ন আমাদের। কি আছে দেখেন, ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং করতে হবে, ফ্যাক্টরিং দেখলেই বুঝতে হবে যে এটা অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং। কারণ আমাদের শর্ট টাইম ফাইন্যান্সিং এর অঙ্কে ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, লোন এবং ফ্যাক্টরিং এই 4টা বিষয়ে যে কোনো 3টা থাকবে। এই 3টা থেকে 3 টিকা 9 হবে এবং একটা টিকা লিখতে হবে গ পার্টের শেষে। এই গ নম্বরের টিকাটা যদি লেখেন যে কোনটা গ্রহণযোগ্য বা কোনটা গ্রহণযোগ্য না, এরকম একটা টিকা যদি চায় এটা দিতে পারলে টোটালি 10 নম্বর কমন পড়বে, এবং এই অধ্যায় থেকে আপনাদের 10 নম্বর কমন পড়বে 100% গ্যারান্টি আছে। তো দেখেন কি আছে, এ ফ্যাক্টরিং উইল বাই দ্য কোম্পানিজ রিসিভেবল। তো কোম্পানিজ রিসিভেবল দ্বারা কোম্পানির দেনাদার দ্বারা কি করা হবে, একটা ফ্যাক্টরিং সংগ্রহ করা হবে বা কেনা হবে। টাকা 1,20,000 পার মান্থ, প্রতি মাসে হচ্ছে কত 1,20,000 টাকা হবে। হুইচ হ্যাজ অ্যান অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অফ 30 ডেজ, যার অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে এসিপি হচ্ছে 30 ডেজ। দ্য ফ্যাক্টরিং উইল অ্যাডভান্স আপ টু 80%। ফ্যাক্টরিং যে থাকবে এর 80% পর্যন্ত অ্যাডভান্স করা হবে। তার মানে যতটুকু অ্যাডভান্স করা হবে এইটুকু রাইখা বাকি যে অংশ থাকবে সেটা হচ্ছে আমাদের রিজার্ভ হিসেবে রাখতে হবে। তো যেহেতু অ্যাডভান্স দেওয়া আছে 80%, এই অঙ্কের রিজার্ভ হচ্ছে আমাদের 20% রাখতে হবে অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য রিসিভেবল। তো রিসিভেবলের ফেস ভ্যালুর উপরে 20% রিজার্ভ থাকবে আর 80% কি হবে, অ্যাডভান্স হবে। অ্যাট 12% অন অ্যান অ্যানুয়াল বেসিস, যার উপর 12% হারে সুদ দিতে হবে। ইন্টারেস্ট হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের ফেস ভ্যালুর উপর কত হবে, 12% হবে। It has been estimated that the factoring service will save the company. তো সেভ করবে, দেখেন সেভ বলা আছে। অ্যাডমিনিস্ট্রেশন কস্ট হচ্ছে 1,500 টাকা পার মান্থ অ্যান্ড 1% ব্যাড ডেট এক্সপেন্স। প্রতি মাসের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,500 টাকা করে সেভিংস করবে, এবং কুরিন যে লস বা কুরিনের যে ক্ষতি সেটার জন্য 1% হিসেবে তারা ওই কি করবে, সেভিংস করে দেবে। দ্য ফ্যাক্টরিং অলসো উইল চার্জ এ 2% ফি অন অল রিসিভেবল পারচেস। যত ধরনের রিসিভেবল পারচেস করা হবে এর উপর 2% হারে কি করতে হবে, কমিশন দিতে হবে। তো এখন আর কিন্তু কোনো কিছু বলা থাকবে না। ফ্যাক্টরিং বলা থাকলে আমাদের কাজ করতে হবে 5টা। প্রথমে এ আর ক্যালকুলেশন করতে হবে, তারপর হচ্ছে ARTO ক্যালকুলেশন করতে হবে, তারপর নেট পিরিয়ডিক কস্ট এবং নেট পিরিয়ডিক অ্যাডভান্স ক্যালকুলেশন করতে হবে। আরেকটা হচ্ছে কি, ওই আমাদের তৃতীয় যে কাজটা করতে হবে সেটাও দেখে রাখেন। কি ছিল তৃতীয় কাজটা? তৃতীয় কাজটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করতে হবে। তো এই অঙ্কের জন্য যদি আমাদের প্রথম কাজটা করতে হয়, দেখেন প্রথম কাজটা যদি দেখেন ক্যালকুলেশন, এগুলো কিন্তু টিকা। আমাদের মূল কাজ হচ্ছে EAR এর মান বের করা, কিন্তু ফ্যাক্টরিং এর ক্ষেত্রে EAR এর জন্য আর এর জন্য কাজ করতে হয় এবং এন এর জন্য কাজ করতে হয়। এই জন্য আমাদের 5টা টিকা করে নিতে হবে। প্রথম টিকা খেয়াল করেন, AAR অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল বের করতে হবে। এখন আমাদের মান্থলি অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 1,20,000 টাকা পার মান্থ। এটা AAR। তো ক্রেডিট সেলস দেওয়া আছে, কোম্পানিজ রিসিভেবল হচ্ছে 1,20,000 টাকা পার মান্থ, মানে প্রতি মাসে ক্রেডিট সেলস হবে 1,20,000 টাকা। তাহলে আমাদের অ্যানুয়াল ক্রেডিট সেলস বের করতে হবে। প্রতি মাসের যে দেনাদার থাকবে, দেনাদার তৈরি হওয়া মানে কিন্তু বাকিতে বিক্রি করা, তার মানে প্রতি মাসে বাকিতে বিক্রি হবে 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা যদি এক মাসে বাকিতে বিক্রি হয়, এক বছরের বিক্রি বের করতে হলে কি করতে হবে, এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। দেখেন ACS মানে হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট সেলস। তো এক মাসের ক্রেডিট সেলস ছিল 1,20,000 টাকা,
এটা যেহেতু 1 বছরের বের করতে হবে 12 দিয়ে গুণ করবেন, গুণ করলে হবে 14,40,000 টাকা। এটা হচ্ছে অ্যাভারেজ ক্রেডিট সেলস বের হলো। তারপর অ্যাভারেজ এসিপি লাগবে, এই যে এখানে এসিপি লাগবে। তো এসিপি মানে হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এই যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সমান হচ্ছে 30 ডেজ। তো এসিপি সমান হচ্ছে 30 ডেজ। এখন আমরা এসিএস এর মান পেয়ে গেলাম 14,40,000। আবার এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড পেয়ে গেলাম 30 দিন। এই দুইটা মান বসিয়ে দেন। এসি এর সমান হচ্ছে 14,40,000, এই গুণ হচ্ছে গুণ এসিপি সমান হচ্ছে 30, আর নিচে সূত্রে ছিল 360। এখন 14,40,000কে 30 দিয়ে গুণ করবেন, গুণ করার পর 301 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে টাকা বের হবে 1,20,000 টাকা। তো অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমাদের কত, 1,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের 1 নং ক্যালকুলেশন। এখন আমাদের দ্বিতীয় ক্যালকুলেশনটা করতে হবে। দেখেন দ্বিতীয় ক্যালকুলেশনটা কি হবে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার সমান সূত্র হচ্ছে 360 বাই অ্যাকাউন্টস অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার সমান সূত্র হচ্ছে উপরে থাকবে 360, নিচে থাকবে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তো 360 তো সূত্রে, আর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সমান হচ্ছে 30 ডেজ ছিল, 30 লিখবেন। এখন 360কে 30 দিয়ে ভাগ করলে হবে 12। আর যখন টার্ন ওভার মানে কতবার রিপিট হবে সেটা বের করতে হয়, তাহলে আমাদের কি লিখতে হবে, টাইমস লিখে দিতে হবে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যালকুলেশন। এখন এখান থেকে আমাদের তৃতীয় ক্যালকুলেশনটা করতে হবে, সেটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। মানে এই যে সময়টা 1 মাসের জন্য কত টাকা ইন্টারেস্ট ধরতে হবে বা কত পার্সেন্ট ইন্টারেস্ট ধরতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখেন আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে বার্ষিক ছিল 12%। এটাকে যদি পিরিয়ডিক করি, 1 মাসের করি, তাহলে এটাকে 12 দিয়ে কি করবো, ভাগ করব। 12% থাকবে উপরে আর 12 থাকবে নিচে। তো দেখেন তৃতীয় ক্যালকুলেশন আমাদের এখানে বের করা আছে, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট সমান হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট থাকবে উপরে, অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার থাকবে নিচে। তো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আর অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার হচ্ছে 12। এখন 12%কে 12 দিয়ে ভাগ করলে 1% বের হয়ে যাবে। এটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। এখন টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিএম, নেট পিরিয়ডিক অ্যাডভান্স। চতুর্থ যে ক্যালকুলেশনটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেট পিরিয়ডিক অ্যাডভান্স বের করে নিতে হবে। এখন এটা কিভাবে বের করবেন দেখেন, প্রথমে টেবল ফর ক্যালকুলেশন অফ এনপিএম, নেট পিরিয়ডিক অ্যাডভান্স, এটা কিন্তু আমাদের টিকা কাজের কাজ। তো ডিটেলস অ্যামাউন্ট, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এ এ আর সর্বপ্রথমে লিখতে হবে কি, এ এ আর, যেটা আমরা প্রথম ক্যালকুলেশন থেকে পেয়েছি। দেখেন এ এ আর, এ এ আর সমান হচ্ছে 1,20,000 টাকা। এই তথ্যটা সর্বপ্রথমে নিতে হবে। দেখেন এ এ আর অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল সমান বের হয়েছে 1,20,000 টাকা। এখন এর থেকে মাইনাস করবেন রিজার্ভ। তো এই যে 1,20,000 টাকা ছিল, এর উপর রিজার্ভ ধরতে হবে। কত পার্সেন্ট ছিল প্রশ্নটা খেয়াল করেন। অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য কি করতে হবে, অ্যাডভান্স রাখতে হবে আপ টু 80%। 80% পর্যন্ত অ্যাডভান্স করে ফেলতে হবে। তার মানে যে পার্সেন্টটা আমাদের অ্যাডভান্স করা হবে না সেটা হচ্ছে আমাদের রিজার্ভে রাখা হবে। তো 80% যেহেতু অ্যাডভান্স, 20% হচ্ছে আমাদের রিজার্ভ। তো এই যে 1,20,000 টাকা ছিল অ্যাকাউন্টস অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল, এর উপর 20% হচ্ছে রিজার্ভ। তো 1,20,000 টাকার উপর 20% হচ্ছে আমাদের বের হবে 24,000 টাকা। তো এখন এই 1,20,000 থেকে এই 24,000 মাইনাস করবেন, তাহলে বের হবে গ্রস অ্যাডভান্স 96,000 টাকা। গ্রস অ্যাডভান্স হচ্ছে 96,000। এখন এটা থেকে আমাদের বাদ দিতে হবে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশনটা কিভাবে দেখেন, ফ্যাক্টরিং কমিশন দেওয়া আছে, দ্য ফ্যাক্টরিং অলসো উইল চার্জ এ 2% ফি অন অল রিসিভেবল পারচেস। যত ধরনের দেনাদার পারচেস করা হবে সকল ধরনের পারচেজের উপর কি করতে হবে, 2% হারে কমিশন দিতে হবে। তো
তো 2% হারে যদি কমিশন দিতে হয়, তো আমাদের দেনাদার কত ছিল 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার উপর 2% কমিশন ধরা হলো 2,400 টাকা। এখন 96,000 টাকা থেকে 2,400 টাকা যদি মাইনাস করে দেওয়া হয় থাকবে 93,600 টাকা। এটা হচ্ছে অ্যাডভান্স বের হয়েছে, যার উপর ইন্টারেস্ট বের করতে হবে। বেসিস অফ ইন্টারেস্ট হচ্ছে 93,600 টাকা। এখন এখন কি করতে হবে, লেস করতে হবে, মাইনাস করে দিবেন ইন্টারেস্ট। এই যে 93,600 টাকা ছিল, এর উপর পিরিয়ডিক ইন্টারেস্ট বের করছিলাম আমরা। দেখেন পিরিয়ডিক ইন্টারেস্ট কত বের করছে, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট হচ্ছে 1%। তার মানে পিরিয়ডিক ইন্টারেস্ট হচ্ছে 1% ধরবেন। এই 93,600 টাকার উপর 1% হচ্ছে 936 টাকা। এখন এই 93,600 থেকে 936 টাকা যদি আমরা মাইনাস করে দিই হবে 92,664 টাকা। এটা হচ্ছে নেট পিরিয়ডিক অ্যাডভান্স। এটা আমাদের 4 নাম্বার টিকা কার্য গেল, ওয়ার্কিং গেল। এখন 5 নাম্বার টিকা কার্যটা করতে হবে। দেখেন 5 নাম্বার টিকা কার্য কি করতে হবে, টেবল ফর ক্যালকুলেশন অফ নেট পিরিয়ডিক কস্ট। নেট পিরিয়ডিক কস্ট বের করতে হবে। নেট পিরিয়ডিক কস্ট যদি বের করতে হয়, আমাদের দুইটা খরচ বের হয়েছে 4 নম্বরে। কি কি, একটা খরচ বের হয়েছে কমিশন, ফ্যাক্টরিং কমিশন, এটা একটা খরচ, আর ইন্টারেস্ট এটা একটা খরচ। দুইটা খরচ আগে টোটালি যোগ করে নিতে হবে। তো একটা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন হচ্ছে 2,400 টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে 936 টাকা। দুইটা খরচ একসাথে যোগ করবেন। ফ্যাক্টরিং কমিশন 2,400, ইন্টারেস্ট হচ্ছে 936, যোগ করলে টোটাল পিরিয়ডিক কস্ট বের হয়েছে 3,336 টাকা। এর থেকে মাইনাস করে দিবেন লেস, মাইনাস করবেন সেভিংস ফ্রম ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং থেকে যে সেভিংস হবে সেটা মাইনাস করতে হবে। কি হবে, ব্যাড ডেপ্ট লসেস। দেখেন দেনাদার ছিল 1,20,000 টাকা। এখন প্রশ্নে দেখেন কি আছে, যে প্রশ্নে কি বলছেন, বলছে ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট, এটি ধরা হচ্ছে যে দ্য ফ্যাক্টরিং সার্ভিস উইল সেভ দ্য কোম্পানি, কোম্পানি সেভ করবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট টাকা 1,500 পার মান্থ, প্রতি মাসে 1,500 টাকা করে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট সেভ করবে। এবং 1% ব্যাড ডেপ্ট এক্সপেন্স, কুড়িন যে হবে এর উপর 1% এরা ওই সেভিং করে দেবে। তো দেখেন ব্যাড ডেপ্ট লসেস, দেনাদার ছিল টোটালি আমাদের 1,20,000 টাকা। অ্যাভারেজ যে দেনাদারটা ছিল এর উপর 1% সেভিং করবে, 1,200 টাকা হবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 1,500 টাকা হচ্ছে পার মান্থ। এটাকে 12 দ্বিগুণ করলে 1 বছর এটা বের হবে, আবার 12 দ্বারা ভাগ করলে 1 বছর 1 মাসেরটা বের হবে। এই মাসেরটা মানে এই নির্দিষ্ট পিরিয়ডের জন্য কি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা বের করতে হবে। এখন দুইটা সেভিংস একসাথে যোগ করলে 2,700 টাকা হবে। এখন টোটাল পিরিয়ডিক কস্ট 3,336 টাকা থেকে সেভিংস ফ্রম ফ্যাক্টরিং 2,700 টাকা মাইনাস করবেন। মাইনাস করলে যেটা কাটা বের হবে এটা হচ্ছে নেট পিরিয়ডিক কস্ট। এখন হচ্ছে আমাদের মূল কাজ, মূল কাজটা কি, EAR সমান হচ্ছে 1 প্লাস r হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। হেয়ার আর সমান হচ্ছে এনপিসি বাই এনপিএম। তার মানে হচ্ছে নেট পিরিয়ডিক কস্টকে নেট পিরিয়ডিক অ্যাডভান্স দিয়ে ভাগ করতে হবে। তো নেট পিরিয়ডিক কস্ট বের হয়েছে আমাদের 636 টাকা, এটা লিখলেন। নেট পিরিয়ডিক কস্ট সমান হচ্ছে 636, আর নেট পিরিয়ডিক অ্যাডভান্স 4 নাম্বার ক্যালকুলেশন যেটা করেছিলাম সেটাতে আছে। নেট পিরিয়ডিক অ্যাডভান্স সমান হচ্ছে 92,664 টাকা। তো 92,664 দিয়ে ভাগ করবেন। 636কে 92,664 দিয়ে ভাগ করলে 0.006864 হবে। এটা হচ্ছে আর এর মান। আর এন এর মান যদি বের করতে হয়, এন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার যেটা ছিল সেটা, যেটা আমরা ক্যালকুলেশন করে রাখছি কত নঙ্গে, দেখেন অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার আমরা ক্যালকুলেশন করে রাখছিলাম কোথায়, 12 টাইমস। এটা হচ্ছে আমাদের এন এর মান বের হবে। তো এখন 1 হচ্ছে 1, এ প্লাস হচ্ছে প্লাস, আর সমান বের করলাম 0.006864। এর উপরে এন ছিল, এন সমান হচ্ছে 12 বের হয়েছে, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 1 হচ্ছে 1, ইন্টু হচ্ছে ইন্টু, 100 হচ্ছে 100। এখন 1 এর সাথে এটা যোগ করলে এত হবে, পাওয়ার 12 ছিল, এই মাইনাস 1 হচ্ছে মাইনাস 1, ইন্টু হচ্ছে ইন্টু, 100 হচ্ছে 100। এখন এটার পাওয়ার ভাঙলে এত হবে 1.0855, এই মাইনাস হচ্ছে এই মাইনাস, 1 হচ্ছে 1, এই ইন্টু হচ্ছে ইন্টু, 100 ছিল 100। এখন 1.0855 থেকে 1 মাইনাস করলে হবে 0.0855, ইন্টু 100 ছিল 100।
মানে এটাকে 100 দিয়ে গুণ করলে হবে 8.55%। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর কাজ। অবশ্যই আমাদের কি করতে হবে, 5টা ক্যালকুলেশন করতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার আসলে, সরি, অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর অঙ্ক যদি আসে আমাদের 5টা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর যে মূল কাজ সেটা হচ্ছে EAR বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর কাজ। আশা করি আপনারা অঙ্কটা যদি প্র্যাকটিস করেন, এই অঙ্কটা প্র্যাকটিস করার পর বইয়ের বোর্ড কোশ্চেনগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ পারবেন। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।